আরো গরম সালে তখনও এখানে নদী ছিল। আমরা দেখেছি কক্সবাজার চিটাগাং থেকে এখানে জাহাজ আসতো এবং আপনার কুতুবদিয়া মহেশখালী থেকে এখানে ফিশিং ট্রলারগুলো আসতো। বিশেষ করে তখন সাগর উত্তাল থাকতো, নিম্নচাপ হতো, ঘূর্ণিঝড় হতো, তখন ফিশিং ট্রলারগুলো এই বাঁকখালী নদীতে হারবার হিসেবে ব্যবহার করতো, এখানে এসে আশ্রয় নিত। আজকে সেই নদীটা কালের বিবর্তনে ধীরে ধীরে দখলদারদের কারণে এটা আমরা হারিয়ে ফেলেছি। এটি প্রায় বিলুপ্ত হয়ে গেছে বাঁকখালীর এই অংশটুকু। আপনারা জানেন বাঁকখালী নদীর দৈর্ঘ্য আপনার 80 কিলোমিটার, কিন্তু এখন এই বাঁকখালীর দৈর্ঘ্য মানে কমতে কমতে আপনার কোথায় এসে দাঁড়িয়েছে আপনারা দেখেছেন যে আপনার 6 নম্বর বাঁকখালী যে ইয়েটা আছে, ঘাটটা আছে, তার কিছু দূর পরে সেই বস্ত্রঘাটের আগেই এটা কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। তো এখানে বেসরকারিভাবেও কিছু অনেক করা হয়েছে, আবার সরকারিভাবেও কিছু আপনার নদী শাসন করা হয়েছে। এখানে ব্রিজ নদী শাসন করে নদী ছোট করে ব্রিজ করা হয়েছে, তার প্রভাব এই বাঁকখালীর উপর এসে পড়েছে। আপনারা জানেন বাঁকখালী একটা অত্যন্ত খরস্রোতা নদী ছিল। এই নদীটি আপনার পাহাড়ি রামু থেকেও উৎপন্ন হয়েছে এবং এই নদীটির শেষ মানে বেশ কয়েকটা আপনার মহেশখালী কুতুবদিয়া চ্যানেল ছাড়াও এটা কিন্তু ফাইনালি একটা রামু এবং এমনকি কর্ণফুলির সাথে এটা সংযোগ ছিল, কিন্তু কালের বিবর্তনে আমরা সেগুলো হারিয়ে ফেলেছি। তো আমরা এই দীর্ঘদিন ধরে আপনারা জানেন 2010 সালে এই কক্সবাজারকে নদীবন্দর হিসেবে ঘোষণা করা হয়েছে, কিন্তু বিআইডব্লিউটি আজ পর্যন্ত সেই দখল বুঝিয়ে না পাওয়ার কারণে বিআইডব্লিউটি এইখানে এই দখল প্রতিরোধ আপনার যে অবৈধ দখল প্রতিরোধ করতে সমর্থ হয়নি। সর্বশেষ বিভিন্ন মামলা করে দখলদাররা আমাদেরকে আটকে রেখেছিল। সর্বশেষ বেলা কর্তৃক একটি মামলা হয়েছিল, সেই মামলায় আপনার মহামান্য আদালত জেলার পক্ষে রায় দিয়েছে কয়েকটি ডাইরেকশন দিয়ে। তার মধ্যে একটি হলো অবৈধ দখল যে করেছে তাদেরকে অপসারণ করে নদীর জায়গা নদীকে ফিরে দিতে হবে। 2 নম্বর হলো যে আপনার নদীকে এই বাঁচাতে বাঁকখালী বাঁচাতে আপনার ইসিএ ইকোলজিক্যাল মানে ক্রিটিক্যাল এরিয়া হিসেবে ঘোষণা করতে হবে। এবং আমরা এই আজকে সেই কারণেই আমাদের মাননীয় নৌপরিবহন উপদেষ্টা মহোদয় তিনি শনিবার এখানে আমাদের কক্সবাজারের ডিসি মহোদয় সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ সহ আমাদেরকে নিয়ে একটা মিটিং করেছিলেন। সেই মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছিল যে আমরা প্রাথমিকভাবে আমরা 5 দিনের একটি অভিযান শুরু করব। সেই অভিযানটা আজকে থেকে শুরু হলো। আজকে আপনার 9টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও আপনার প্রাকৃতিক তৈরি আবহাওয়ার জন্য একটু দেরি হয়েছে। 11:30 থেকে আমরা শুরু করেছি। এখন পর্যন্ত আমরা প্রায় বলা যায় যে 5 একর জায়গা মতো অবমুক্ত করতে সমর্থ হয়েছে এবং শতাধিক আপনার পাকা, আধা পাকা, কাঁচা আপনার অবৈধ স্থাপনা আপনার অপসারণ উচ্ছেদ করতে সমর্থ হয়েছি। আমাদের এই মূল টার্গেট কিন্তু এই সমস্ত স্থাপনা উচ্ছেদ না, আমাদের টার্গেট হলো নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়া। সেই টার্গেট হিসেবে আমরা আগে দেখব নিলাম দিয়ে অপসারণ করা যায় কিনা। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আসছেন, এখানে 4 জন ম্যাজিস্ট্রেট আসছেন, কক্সবাজারের এডিসি রেভিনিউ মহোদয় আসছেন, এখানে আপনার সেনাবাহিনী, র্যাব, পুলিশ, নৌ পুলিশ সবাই আসছেন, সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থাও এখানে নাকি কাজ করছে। তো সব কিছু মিলে আপনারা আমাদের ভ্যানগার্ড হিসাবে আছেন। আমরা মনে করি মিডিয়া হলো মানে সবসময় নদীর পক্ষে কথা বলে এবং নদীর পক্ষে থাকে। আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা চেষ্টা করছি আমরা বাঁকখালীর এই নদীর অবৈধ দখলগুলো মুক্ত করে তারপরে যে ভরাটগুলো আছে সেগুলো অপসারণ করে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়ার যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি। যে আসলে বাংলাদেশ তো একটা বদ্বীপ এবং বাংলাদেশ বদ্বীপ মানে বাংলাদেশ নদী থেকেই উৎপত্তি এবং বাংলাদেশ এ কারণে নদীমাতৃক দেশ। তো
যেমন নদীমাতৃক দেশের প্রাণটা হলো নদী। আমরা অনেকেই হয়তো বিভিন্ন ধরনের উন্নয়ন করছি বা বিভিন্ন ধরনেরভাবে ম্যানেজমেন্ট পরিচালনা করছি, যেগুলো হয়তো আপনার নদীর স্বার্থটাকে বিবেচনা করি না। যেমন আপনি এখানে যে কুরুস্কল যে জেটিটা করা হয়েছে, এই জেটিটা উভয় পাশ থেকে বাকখালীকে সংকুচিত করে মাঝখানে অল্প একটু প্রবাহ রেখে করা হয়েছে। এই ব্রিজটাও কিন্তু নদীকে মেরে ফেলার একটা বড় কারণ। আবার আপনার এখান যে রোডগুলো করা হয়েছে, নদীর পাশে যে কানেকশানগুলো ছিল অন্তত সেগুলো ব্রিজ করে কানেক্ট করতে পারতো, সেগুলো ব্রিজ করা হয়নি, যে কারণে নদীর মানে দখলদাররা আরও বেশি মনে করছে এটা পরিত্যক্ত হয়ে গেছে, যে কারণে দখলদাররা আরও উৎসাহিত হয়েছে। তো এই বিষয়গুলো আমাদের সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো দেখবে আশা করছি। আমাদের পক্ষ থেকেও নদী বন্দরের সংরক্ষক হিসেবে বিআইডব্লিউটি এর পক্ষ থেকেও আহ্বান থাকবে, যার যার মানে রাষ্ট্রীয় দায়িত্ব বা আপনার এমনকি যারা ব্যক্তিগতভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে তাদের মানে নিজেদের মানে সামাজিক দায়িত্ব, যে নাগরিক দায়িত্ব, সেগুলো তারা মানে আপনার পূরণ করবেন। আমি মনে করি যে সেই সব ব্যাপারে তারা সচেতন হবেন। আমরা অনেকগুলো ব্যারিয়ার পার করে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে হয়। বিশেষ করে মহামান্য আদালতে যখন আপনার সংক্ষুব্ধ ব্যক্তিগণ যে রায় নেন, তখন কিন্তু সেই রায় ভ্যাকেট করতে আমাদের দীর্ঘ সময় লেগে যায়। হ্যাঁ, তো যে কারণে উক্ত বছরে মহামান্য আদালত দিলেও স্থিতি অবস্থা মানে কি, স্থিতি অবস্থা মানে উভয় পক্ষ যে অবস্থায় থাকবে সেই অবস্থায়। সে ধরেন আজকে আমি এখানে উচ্ছেদ করলাম, কালকেই একটা মহামান্য আদালত থেকে স্থিতি অবস্থা নিয়ে আসলো, কিন্তু তারা কিন্তু এই অবস্থাকেই রাখতে হবে। তারা আবার দেখা যাচ্ছে নতুন করে ঘর বাড়ি বানাচ্ছে বা আবার নতুন করে ভরাট শুরু করছে, কিন্তু এটা কিন্তু স্থিতি অবস্থা আদেশ হয় না। স্থিতি অবস্থা মানে তুমি যে অবস্থা আছো তুমিও সেইভাবে থাকবা, আমিও রাষ্ট্রও সেইভাবে থাকবে। কিন্তু স্থিতি অবস্থায় দেখা যায় যে শুধু আমরাই স্থিতি অবস্থা পালন করছি, অন্যরা স্থিতি অবস্থা নিয়ে সেই সুযোগ নিয়ে তারা আবার দখল করছে। আপনারা জানেন যে এখানে কিন্তু আগে একটা উচ্ছেদ অভিযান হয়েছিল 2023 সালে, কিন্তু তখন কিন্তু ওই আদেশটা নিয়ে সেই স্থিতি অবস্থা আদেশ নিয়ে আসছে, বাট তারা কিন্তু থেমে থাকে না, স্থিতি অবস্থা আদেশ নিয়ে আবার নির্মাণ কাজ শুরু করা হচ্ছে। সেক্ষেত্রে আকাশ তো মানে আকাশটা তো মানে সরি না আজ খারাপ দিন বললো অলরেডি বহুত দেখতে পারা হ্যাঁ তোরা পাটিসটা 2 লাখ টাকা লই দে 1 কোটি টাকা